শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে এক সম্পূর্ণ অন্য ধারার গল্প, কুমির মারির অভিশাপ। তাহলে আর বেশি দেরি না করে শুরু হতে চলেছে আমাদের এই আজকের বিশেষ নিবেদন। আসুন আসুন বিজয়বাবু, আমরা তো সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। সপ্তাহে কেবলমাত্র এই একটা দিন রবিবারের বিকেলে অফিসের কাজকর্ম না থাকার কারণে একটু ফুরসত পাই এই চায়ের দোকানে এসে আড্ডা দেওয়া। আর আমাদের আড্ডার আসরের মূল মধ্যমণি হলেন আপনি। আজ রবিবার হওয়া সত্ত্বেও আপনি আসতে দেরি করছেন দেখে সত্যি কথা বলতে কি আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম। সপ্তাহে কেবলমাত্র একটি দিন আপনার কাছ থেকে আপনার নানান অতীত জীবনের লোমহর্ষক কাহিনীর কথা শুনে ভাবলাম আজ বোধহয় আর তা শোনা হবে না। পাড়ার চায়ের দোকানের ভেতর বিজয় ভট্টাচার্য ঢুকে আসতেই মুখোমুখি রাখা দুখানি বেঞ্চের মধ্যে বসে থাকা বেশ কিছু যুবকের মধ্যে কমলেশ নামের একজন যুবক বলে উঠল কথাগুলো। বিজয় ভট্টাচার্যের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে, কিন্তু তা সত্ত্বেও এতখানি বয়স হবার পরেও ভদ্রলোক সেই বয়সের ছাপ যেন অদ্ভুত কোনো মন্ত্র বলে নিজের শরীরের ওপর পড়তেই দেননি। মাথা ভর্তি কাঁচা পাকা চুল, দেহের চামড়া টান টান, চওড়া প্রশস্ত কপাল, উজ্জ্বল দুই চোখ। ভদ্রলোকের পরনে সব সময় থাকে একখানি পাঞ্জাবি এবং একটি ধুতি। বিজয় ভট্টাচার্য মশাই তার অতীত জীবনের বেশিরভাগ সময়ই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানান কাজের সূত্রে ভ্রমণ করে কাটিয়েছেন। শোনা যায় তিনি ভারতবর্ষের বাইরেও গিয়েছেন বেশ কয়েকবার। সপ্তাহে কেবলমাত্র এই একটি দিন রবিবারের বিকেলে তিনি পাড়ার এই চায়ের দোকানে এসে দোকানের নির্দিষ্ট কিছু খরিদ্দারের সাথে তিনি তার নিজের অতীত জীবনের বিভিন্ন ঘটনার কথা ভাগ করে নেন। আর এই সমস্ত খরিদ্দার হলো কমলেশ, পরাণ, শুভঙ্কর, দীপায়ন, এদের মতন আরও বেশ কিছু তরুণ যুবক। সপ্তাহের অন্যান্য বাকি দিনগুলো নানা রকমের অফিসের কাজ, সাংসারিক চাপ, যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে ওরা সকলে যখন বড় ক্লান্ত, বড় অবসন্ন হয়ে পড়ে, ঠিক তখনই রবিবারের এই রকম বিকেলে এক ঝলক মুক্ত, ঠান্ডা, শীতল, আরামদায়ক বাতাসের মতো এসে হাজির হন বিজয় ভট্টাচার্য। সকলেই বিজয়বাবুকে খুব ভালোবাসে। বিজয়বাবুও তাদের বরাবর বড় স্নেহ করেন। কমলেশের কথা শুনে তিনি ঠোঁটের কোণে কিছুটা হাসি ফুটিয়ে বললেন, আরে আর বলো না, বেরোনোর সময় এমন একটা কাজ পড়ে গেল, সেই কাজ মিটিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। কমলেশ চায়ের দোকানের উদ্দেশ্যে বলল, হরিদা, বিজয়বাবুর জন্য একটা চা আর দুটো সিগারেট দাও। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন বসুন। কমলেশের কথা মতোই চায়ের দোকানদার হরিদা তৎক্ষণাৎ একটি মাটির ভাঁড়ে চা ঢেলে তা বাড়িয়ে দিল বিজয় ভট্টাচার্য মহাশয়ের দিকে। মাটির ভাঁড়ে চুমুক দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে লম্বা টান দিলেন তিনি। সেখানে বসে থাকা অন্যান্য সকলে কমলেশের মুখাপেক্ষী হয়ে রইল, কারণ একমাত্র কমলেশই তাদের মধ্যে থেকে বিজয়বাবুকে কোনো এক ঘটনার কথা শোনানোর জন্য আবদার করে প্রত্যেকবার। বাইরে ততক্ষণে আষাঢ় মাসের জমাট বাঁধা কালো মেঘ গোটা আকাশটাকে ছেয়ে ফেলেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামবে। প্রকৃতির উষ্ণতা এই তীব্র দাবদাহ নিমেষের মধ্যে শীতলতায় ভরিয়ে দেবে। গোটা চায়ের দোকান পুরোপুরি নিস্তব্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল। চায়ের দোকানের ভেতর নীরবতার মাত্রা এতটাই বৃদ্ধি পেল যে সামান্য একটা সূঁচ পড়লেও যেন সেই আওয়াজ ঝনঝন করে উঠল। সমস্ত নীরবতা ভেঙে কমলেশ বলে উঠল, বিজয়বাবু, এবার তাহলে একটা ভালো লোমহর্ষক রোমাঞ্চকর ঘটনার কথা বলে শোনান। কমলেশের কথায় সংকুচিত দৃষ্টিতে বিজয় ভট্টাচার্য তাকালেন তার দিকে। তারপর আবার চায়ের ভাঁড়ে ঠোঁট বুলিয়ে সিগারেটে টান দিলেন। গল্প বলার জন্য যে উপযুক্ত পরিবেশ এবং মনের প্রয়োজন হয়, বর্তমানে তা বিজয় ভট্টাচার্যের রয়েছে। তিনি সকলের দিকে চোখ বুলিয়ে বুঝতে পারলেন সেখানে উপস্থিত প্রতিটা মানুষ অধীর আগ্রহের সাথে নির্বাক শ্রোতার মতন অপেক্ষা করছে তার জীবনের
কোনো একটি ঘটনার কথা শোনার জন্য। তিনি সামান্য আঙুলের ঝিনকানিতে সিগারেটের অগ্রভাগ থেকে ছাইটুকু ঝেড়ে ফেলে বললেন, এই ঘটনা কুমিরমারি নামের এক গ্রামকে কেন্দ্র করে। এখান থেকে উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশে সেই গ্রাম উপস্থিত। তবে সে গ্রামটির যে এরকম অদ্ভুত নাম কেন রাখা হয়েছিল এ বিষয়ে আমি জানি না, জানার চেষ্টাও করিনি কখনো। ঘন নিবিড় জঙ্গলের ঘেরা ছিল সেই গ্রাম। ছোট্ট গ্রামটার চারপাশ পুরোপুরি জঙ্গলে ঘেরা। তবে কুমিরমারি গ্রামের একটি অদ্ভুত নিয়ম ছিল। সেই গ্রামের দক্ষিণের জঙ্গলে যাওয়া ছিল একেবারেই কঠোরভাবে নিষিদ্ধ। ওখানকার কোনো মানুষ ঘুণাক্ষরেও দক্ষিণের জঙ্গলের দিকে পা রাখত না। দক্ষিণের জঙ্গলের কথা উঠলেই সকলের চোখ মুখ জুড়ে কেমন যেন একটা আতঙ্ক খেলে যেত। সকলে তড়িঘড়ি অত্যন্ত দ্রুততার সাথে সেই কথার প্রসঙ্গ বদলে ফেলার চেষ্টা করত। স্থানীয় মানুষের মধ্যে ভয়ের মাত্রা এতটাই বেশি ছিল যে সন্ধ্যার অন্ধকার নামার পর তো বহু দূরের কথা, দিনে দুপুরের আলোকিত পরিবেশেও কেউ দক্ষিণের জঙ্গল বরাবর হাঁটা লাগাতো না। বিজয়বাবু কথা থামাতেই কমলেশ জিজ্ঞাসা করল, কেন বিজয়বাবু, কুমিরমারি গ্রামের দক্ষিণে থাকা জঙ্গলের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে ছিল যার কারণে সেই জঙ্গলের ভিতর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়? শোনা যায় কুমিরমারি গ্রামের দক্ষিণ প্রান্তে থাকা ঘন নিবিড় বনাঞ্চলের মধ্যে ছিল একটি বহু প্রাচীন পাথর দ্বারা নির্মিত মন্দির। সেখানকার মানুষের মতো ওই প্রাচীন মন্দির ছিল বনাঞ্চল, বন্য পশু পাখিদের রক্ষাকারিণী বনদেবী। আগে সমস্ত স্থানীয় মানুষেরা বছরের একটি নির্দিষ্ট সময় জঙ্গলে প্রবেশ করে দেবীর মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসত, কিন্তু পরে কোনো এক কারণে দেবীর মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। দেবী ভীষণ রকমের রুষ্ট হন সমগ্র গ্রামবাসীদের উপর এবং তিনি অভিসম্পাত করেন। দেবীর অভিশাপে দক্ষিণের জঙ্গল হয়ে ওঠে অভিশপ্ত। দেবী মানুষের কাছ থেকে পুজো নেওয়া বন্ধ করে দেন। এরপর থেকে মানুষজন আর ভুলেও পা রাখে না সেই দক্ষিণের জঙ্গলের পানে। দিনে দিনে মানুষের যাতায়াত না থাকার কারণে দক্ষিণের জঙ্গল হয়ে ওঠে আরো ঘন, দুর্ভেদ্য এবং নানান ধরনের বিষাক্ত কীট পতঙ্গ থেকে শুরু করে সরীসৃপের বাসভূমি। শতাব্দী প্রাচীন যাবতীয় নিষেধাজ্ঞা নিয়ম ভঙ্গ করে বহু যুগ পর সেই দক্ষিণের জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিল সেখানকারই এক স্থানীয় যুবক। তার মনে পড়ে গেল ছোটবেলায় ঠাকুরদাদার মুখ থেকে ওই জঙ্গল সম্পর্কে শোনা কিছু কথা। বুঝলে দাদু ভাই, আর যাই করো না কেন, আমাদের গ্রামে কুমিরমারির ঠিক দক্ষিণ লাগোয়া যে বিশাল বনভূমি রয়েছে, সেই বনভূমির মধ্যে কখনো কোনোদিন প্রবেশ করার চেষ্টা করো না। সেই বনভূমি সাধারণ কোনো বনভূমি নয়। ওই জঙ্গল বর্তমানে অভিশপ্ত। সেখানে যে বা যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। দাদুর মুখ থেকে এই সব কথা শুনে ছোট্ট ছেলেটা ভারী বিস্ময়ের সাথে প্রশ্ন করলো, কেন দাদু, দক্ষিণের ওই জঙ্গলের মধ্যে কি এমন জিনিস রয়েছে যার কারণে যে সকল মানুষ ওই জঙ্গলের ভেতর ঢুকে তারা আর কখনো কোনোদিন বের হতে পারে না? নাতির এই প্রশ্নে বৃদ্ধ সেই মানুষটির দুই চোখ জুড়ে নেমে এলো একটা গভীর ভয়ের ছাপ। বৃদ্ধের মুখমণ্ডল মুহূর্তের মধ্যেই কেমন যেন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটা শুকনো ঢোক গিলে থমথমে গলায় বললেন, ওই জঙ্গলের মধ্যে রয়েছেন স্বয়ং বনদেবী। তিনি আমাদের এখানকার সমস্ত মানুষদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন। তাই তো দেবী একেবারেই চান না যে তার জঙ্গলের অভ্যন্তরে অনধিকার প্রবেশ করুক কেউ। যে মূর্খ ব্যক্তি ওই সমস্ত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে, অমান্য করে ওই জঙ্গলের ভেতর প্রবেশ করে, সে আর কখনো কোনোদিন জীবিত অবস্থায় বেঁচে ফিরে আসতে পারে না। জঙ্গলের বাইরে আর যদিও বা বেঁচে ফিরে আসতে পারে, তাহলে দেবীর আক্রোশ নেমে আসে তার ওপর। শুধুমাত্র সে
মানুষটি তার পাপের ফল ভোগ করে না, তার সমস্ত পরিবারের বাদ বাকি সদস্যরা, এমনকি ওই গ্রামের মানুষদের প্রতিও ভয়ানক রকমের ক্রোধিতা হন দেবী। দেবীর রোষানল নেমে আসে সমগ্র গ্রাম জুড়ে। দেবী এখানে খুবই উগ্রা, রুদ্রাণী। যে কোনো একটি মানুষের অপরাধের কারণে শেষ হয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম। তাই তো এত কিছুর ভয়ে কেউই আর দক্ষিণের জঙ্গলের মধ্যে পা রাখার চেষ্টা করে না। আসলে সকলেরই তো প্রাণের ভয় রয়েছে। নিজেদের ক্ষতির ব্যাপারটা তাও মানা যায়, কিন্তু নিজের পাপের ফল ভোগ করতে হবে সমস্ত পরিবারের মানুষদের, এটা মেনে নেওয়া বোধ হয় খুব একটা সহজ কাজ হবে না। অমাবস্যা পূর্ণিমার রাতে ওই দক্ষিণের জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসে নানান রকমের অদ্ভুত, অতিলৌকিক, আদিদৈবিক সব আওয়াজ। সেই সমস্ত আওয়াজ ইহজগতের কোনো বাসিন্দার পক্ষে করা একেবারেই সম্ভব নয়। সেই আওয়াজ যে সমস্ত মানুষের কানে গিয়ে পৌঁছায়, একমাত্র তারাই বলতে পারে ঠিক কতটা ভয়ানক, কতটা রক্ত জল করা হারহিম সেই শব্দ। আচ্ছা দাদু, আমি তো শুনেছি সেই আমাদের গ্রাম কুমিরমারির দক্ষিণে যে জঙ্গল রয়েছে, সেখানে নাকি এককালে নিয়ম করে আমাদের গ্রাম সহ আশেপাশের সমস্ত গ্রামের মানুষরা প্রবেশ করে দেবীর পুজো দিত। তাহলে এমন কি ঘটলো যার কারণে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে গেল? দেবী কি কারণে রুষ্ট হলেন আমাদের গ্রামবাসীদের উপর? নাদের মুখ থেকে এই প্রশ্ন শুনে বৃদ্ধ এবার যেন অদ্ভুত এক ঘোলাটে দৃষ্টিতে তাকালেন তার দিকে। খুব খুব করে কিছুটা কেশে জোরে জোরে দুইবার শ্বাস নিয়ে তিনি যেন বহু কষ্টের সাথে বললেন, হ্যাঁ দাদু ভাই, তুমি একেবারে ঠিক শুনেছ। সত্যি আজ থেকে কয়েক যুগ আগে আমাদের গ্রাম কুমিরমারির সমস্ত মানুষেরা বছরের একটি নির্দিষ্ট সময় তারা তাদের নিজেদের সাধ্য মতন পুজোর ডালা নিয়ে ওই জঙ্গলের ভেতর প্রবেশ করত। জঙ্গলের মধ্যে যে পরিত্যক্ত বিশাল প্রাচীন পাথরের দেবীর মন্দির রয়েছে, সেই মন্দিরের গর্ভগৃহে আছে স্বয়ং বনদেবীর কালো কোষ্ঠী পাথরের মূর্তি। সেই মূর্তির সামনে সমস্ত পুজো নামিয়ে রেখে তারা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবীর পায়ে ফুল অর্পণ করত। যাবতীয় রীতি নীতি মেনে পূজা অর্চনা করত। কেবলমাত্র বছরের ওই নির্দিষ্ট সময় কয়েকটি দিনের জন্য সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেবীর পূজা করা সম্ভব ছিল। কিন্তু একবার এক নরাধাম পাপিষ্ট মানুষ দেবীর কাছে গিয়ে পুজো দেওয়ার ছলে সেই কোষ্ঠী পাথরের বিগ্রহ থেকে খুলে নিল বিবিধ মহামূল্যবান স্বর্ণসহ নানান ধাতব অলঙ্কার। দেবী ভীষণ রকম ক্ষিপ্ত হলেন তার উপর। শোনা যায় তৎক্ষণাৎ নাকি সেই কালো কোষ্ঠী পাথরের দেবীর মূর্তির দুই চোখ যেন দপ করে জ্বলে উঠেছিল সহসা। তীব্র আগুনের লেলিহান শিখার মতো গনগনে টকটকে লাল সেই রক্তবর্ণের চোখের দিকে তাকিয়ে ওই ব্যক্তি হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায় ওখানেই। এই জঘন্য অপরাধমূলক ঘটনার পর থেকে দেবী প্রচন্ড পরিমাণে রুষ্ট হন এবং সমগ্র মানব জাতিকে তিনি অভিশাপগ্রস্ত করেন। দক্ষিণের জঙ্গলে যে বা যারা ওই জঙ্গলের ভেতর প্রবেশ করবে তাদের নাকি সর্বনাশ হবে, সুখ শান্তি ধ্বংস হবে, দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ নেমে আসবে, পরিবারের সদস্যরা রোগে ভুগে মারা যাবে। তাছাড়াও গ্রাম জুড়ে নামবে মহামারীর কালো ছায়া। এরপর থেকে আর কেউ ওই দক্ষিণের জঙ্গলের মধ্যে পা রাখার চেষ্টা করল না, কারণ সকলেই বুঝতে পেরেছিল দক্ষিণের ওই জঙ্গলের মধ্যে পদার্পণ করা মানে স্বেচ্ছায় মৃত্যুকে আহ্বান জানানো। ওরে বাবা, এ তো একেবারে সাংঘাতিক ঘটনা গো দাদু। হ্যাঁ দাদু ভাই, সাংঘাতিক বলে সাংঘাতিক। এই ঘটনা যেমন রহস্যময়, ঠিক তেমনি লোমহর্ষক বটে।
তবে এত কিছুই যখন তোমাকে বললাম, তাহলে আর একটা কথাও তোমায় বলে রাখি। দাদুর এহেন কথা শুনে সেই ছেলেটি এবার অত্যাধিক উত্তেজনা এবং কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলো, কি কথা দাদু? আজ থেকে বহু বহু যুগ আগে যখন মানুষের জন্য কোনো নিষেধাজ্ঞা প্রযোজ্য ছিল না, অর্থাৎ যখন এখানকার মানুষেরা দক্ষিণের জঙ্গলে প্রবেশ করে দেবীকে পুজো দিতে পারত, তখন তারা কিন্তু তাদের নিজেদের মহামূল্যবান ধন সম্পত্তি, অলংকার, নানান দামি দামি রত্ন, জহরত, মণি, মাণিক্য, সেই সমস্ত কিছু দেবীকে উপহার স্বরূপ দিত। তাদের বিশ্বাস ছিল যে দেবীকে যদি অন্তর থেকে নিষ্ঠার সাথে ভক্তি করা যায়, তাহলে দেবীও তাতে প্রসন্ন হয়ে তাদের সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা প্রদান করবে। আসলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো দাদু ভাই, আমাদের এই কুমিরমারির গ্রাম সহ এখানকার সমস্ত তল্লাটের আশেপাশের গ্রামগুলিতে বসবাসকারী পুরুষদের প্রধান পেশা নির্ভর করছে এই সমস্ত জঙ্গলের ওপর। জঙ্গল থেকে মধু সংগ্রহ করা, শুকনো জ্বালানির কাঠ সংগ্রহ করা এবং দামি কাঠ থেকে নানান আসবাব জিনিসপত্র বানানোই হলো এখানকার রোজগারের প্রধান পথ। তাছাড়াও জঙ্গল থেকে কোনো হিংস্র মাংসাশী পশু যাতে বেরিয়ে এসে গ্রামের উপর আক্রমণ না করে, কিংবা গ্রামের পুরুষ মানুষেরা যখন জঙ্গলের ভেতর প্রবেশ করবে তখন তাদের প্রাণ রক্ষা পায়, কোনো বিপদ আপদ না ঘটে, সেই সমস্ত বিভিন্ন কারণে এখানে বসবাসকারী আমাদের পূর্বপুরুষেরা ওই দেবীর পুজো করত কালের পর কাল ধরে। কিন্তু সেইবারে ওই পাপিষ্ঠ লোভী পুরুষটির জন্য সমস্ত কিছু একেবারে ধ্বংস হয়ে গেল। এতদিন ধরে হয়ে আসা পুজো পাঠ সব কিছু বন্ধ হয়ে গেল চিরতরের জন্য। দেবী রুষ্ট হয়ে আত্মগোপন করলেন দক্ষিণের ঘন নিবিড় বনে। কিন্তু যতই দেবী মানব জাতির উপর রাগ অভিমান করে থাকুক না কেন, আদতে তিনি মমতাময়ী, তিনি স্নেহময়ী। তাই তো যদি কোনো মানুষ নিতান্ত অসহায় অবস্থায় দিগ্ভ্রান্ত প্রতীকের মতো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনে দক্ষিণের জঙ্গলে প্রবেশ করে, তাহলে দেবী তার কোনো ক্ষতি করে না, বরং সেই মানুষটির প্রয়োজন মতো সমস্ত মূলধন তিনি দেন। তবে এক্ষেত্রে মানুষটির চিন্তা ভাবনা কিন্তু সৎ হতে হবে, তার উদ্দেশ্য অসৎ হলে ঘটবে সর্বনাশ। তার মানে তুমি বলছো দাদু, যে কোনো সৎ ব্যক্তি যদি অত্যাধিক অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ে দেবীর শরণাপন্ন হয়, অর্থাৎ দক্ষিণের জঙ্গলের মধ্যে প্রবেশ করে, তাহলে তার কোনো ক্ষতি করেন না, তিনি বরং তার অর্থনৈতিক অভাব মেটানোর জন্য তাকে সাহায্যও করেন বিভিন্ন মহামূল্যবান জিনিস দিয়ে। হ্যাঁ দাদু ভাই, বিষয়টা আসলে ঠিক সেই রকমেরই। তবে আমি কিন্তু আরো একবার তোমায় বলছি, সেই মানুষটির চিন্তা ভাবনা কিন্তু পবিত্র হতে হবে, কোনো রকম লোভ থাকলে চলবে না। সে যদি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে দক্ষিণের জঙ্গলে প্রবেশ করে, তাহলে সত্যিই দেবী তার উপর সদয় হয়। দাদুর বলার শেষের কথাগুলো যেন কানে বাজতে লাগলো সেই বালকের। এই কথাগুলো আজ এত বছর পেরিয়ে যাবার পরেও ভুলতে পারেনি। তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণের জঙ্গলের ভেতর প্রবেশ করার। হ্যাঁ, এত বছরে বিগত কয়েক যুগ ধরে যে কাজ কোনো মানুষ করেনি, সেই কাজ আজ করতে চলেছে সে নিজে। দক্ষিণের ওই অভিশপ্ত জঙ্গলের মধ্যে সুন্দর প্রবেশ করবে বলেই মনস্থির করেছে। সে আর কিছুতেই পেরে উঠছে না। অসম ভাগ্যের সাথে লড়াই করতে করতে আজ সে পুরোপুরি ক্লান্ত, বিধ্বস্ত, অবসন্ন। ছোটবেলাতেই তার বাবা মারা যায় এক দুর্ঘটনায়। তারপর থেকে মা কোনো রকমে বড় করে তুলেছে তাকে। দাদুও ওদের ছেড়ে চলে গিয়েছে আজ অনেকগুলো বছর হয়ে গেল। বাড়িতে মা এখন অসুস্থ, কি যেন এক দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত। স্থানীয় চিকিৎসক দেখিয়ে তেমন কোনো কাজ হচ্ছে না। এখন কেবলমাত্র বাইরের চিকিৎসকই একমাত্র ভরসা। অথচ বাইরে থেকে চিকিৎসক আনতে গেলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তার সিকি ভাগটুকুও নেই সুন্দরের কাছে। তাই আজ বড় অসহায় হয়ে সে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণের জঙ্গলে প্রবেশে। যেভাবেই হোক তাকে তার মাকে বাঁচাতেই হবে, সুস্থ করে তুলতেই হবে।
মা তার একমাত্র আপনজন। মা ছাড়া এই জগতে ওর আর নিজের বলতে কেউ নেই। তাই দক্ষিণের ওই অভিশপ্ত জঙ্গলে প্রবেশ করে দেবীর ভয়ানক রোষানলের মুখোমুখি হয়ে সুন্দরের সম্মুখে যদি আজ অকাল মৃত্যু এসে হাজির হয়, তাতেও বিন্দু মাত্র আপত্তি নাই তার। শুধু সে দুই হাত জড়ো করে অশ্রু ভেজা নয়নে দেবীর পদযুগলে মাথা ঠেকিয়ে আবেদন জানাবে ওর মাকে সুস্থ করে দেওয়ার জন্য। তার প্রাণ যাই যাক, তাতে বিন্দু মাত্র আপত্তি নেই, কিন্তু মায়ের যেন কোনো ক্ষতি না হয়। দাদু বলেছিল, কোনো ব্যক্তি যদি সৎ উদ্দেশ্যে পবিত্র মনে শুদ্ধ চিত্রে দক্ষিণের জঙ্গলে পা রাখে, তাহলে দেবী তার কোনো ক্ষতি করে না। আজ আমি দক্ষিণের জঙ্গলে প্রবেশ করছি সম্পূর্ণ আমার মায়ের কথা ভেবে। হে দেবী, তুমি দয়া করে অপরাধ নিও না। আমি আজ তোমার বাসভূমির মধ্যে তোমার অনুমতি ছাড়া প্রবেশ করছি বলে তুমি আমায় মার্জনা করো। আমি বড় নিরুপায় মা গো। আমার গর্ভধারিণী মাকে বাঁচানোর তাগিদে আজ আমি এই জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করলাম। কুমিরবাড়ি গ্রামের দক্ষিণ প্রান্তে থাকা ঘন অভিশপ্ত জঙ্গলের ঠিক সামনে দাঁড়িয়ে দুই হাত জড়ো করে সেই বনের মধ্যে অধিষ্ঠানকারিণী দেবীর উদ্দেশ্যে কথাগুলো বলল তরুণ যুবক সুন্দর। আর বেশি ভাবনা চিন্তা না করে সে বনদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পা রাখলো দক্ষিণের জঙ্গলের মধ্যে। আর দক্ষিণের জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই তার সর্বাঙ্গ জুড়ে এক শিহরণের স্রোত বয়ে গেল। সে উপলব্ধি করল তার দেহের সমস্ত লোমকূপ একটি একটি করে খাড়া হয়ে যাচ্ছে সজারুর গায়ের কাঁটার মতো। দুরু দুরু বুকে সে ঢুকে এলো জঙ্গলের মধ্যে। একদল ঠান্ডা কনকনে শীতল হাড় কাঁপানো বাতাস সহসা বুঝি ঝাঁপিয়ে পড়ল তার উপর। সুন্দরের মনে হলো বাতাসের মধ্যে কিসের যেন একটা মিষ্টি বনফুলের সুগন্ধ মিশে আছে। দক্ষিণের সেই জঙ্গলে যে বহুকাল কোনো মানুষের পা পড়েনি, তা জঙ্গলের মধ্যে কিছুটা হেঁটে আসার পরে পরিষ্কারভাবে বুঝতে পারল সে। গোটা জঙ্গল জুড়ে বড় বড় মহিরুয়ের দল তাদের বিশাল বিশাল শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র প্রহরীর ন্যায়। তারা যেন এক একজন বনদেবীর আজ্ঞাবাহক প্রহরী, যে বা যারা বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে এই জঙ্গলের মুখে পা রাখবে তাদেরকে বুঝি শেষ করে দেবে ওই প্রহরীর দল। বন্য জঙ্গলের গুল্ম লতা পাতার ঝোপ ঝাড় ঠেলে সে এগিয়ে চলল গভীর থেকে আরো গভীরে। ইতিমধ্যে যেমন অন্ধকার হয়ে আসছে চারপাশ। দক্ষিণের জঙ্গলে প্রবেশ তো করলাম, জানি না আজ আমার ভাগ্যে ঠিক কি লেখা আছে। সুস্থ শরীর নিয়ে এই জঙ্গলের বাইরে বের হতে পারবো কিনা তাও আমার অজানা। মায়ের মুখটা শেষবারের মতো যদি একবার দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। না, জানি না আর কখনো কোনোদিন মাকে দেখতে পাবো নাকি। ভীষণ কষ্টের সাথে বুক ভরা হতাশা নিয়ে কথাগুলো বলল সুন্দর। তবুও সে থামল না। ঘন নিবিড় জঙ্গলের যাবতীয় গুল্ম লতা পাতা ঝোপ ঝাড় ঠেলে সে এগিয়ে চলল ক্রমশ আরো সামনের দিকে। দক্ষিণের জঙ্গলের মধ্যে যত ভিতরে সে প্রবেশ করতে লাগলো ততই চারপাশ জুড়ে নেমে এলো কেমন যেন একটা মায়াবী অন্ধকারচ্ছন্ন পরিবেশ। আসলে এই জঙ্গলের মধ্যে এত বড় বড় গাছপালা একসাথে থাকার কারণে মাথার উপরের আকাশটার মধ্যে এমন একটা চাঁদোয়ার মতন আস্তরণের সৃষ্টি করেছে যে সেই আস্তরণ ভেদ করে সূর্যালোকের আলো সঠিকভাবে এসে পৌঁছচ্ছে না ধরাতলের বুকে। এই কারণেই চারপাশ জুড়ে এরকম অদ্ভুত আলো অন্ধকারের রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বাতাসের মধ্যে মিশে রয়েছে কেমন যেন একটা ভ্যাপসা বনজ তীব্র উৎকট গন্ধ। আবার কোথাও কোথাও ভারী মিষ্টি কোনো অজানা অচেনা ফুলের গন্ধে তার মন মোহিত হয়ে উঠেছে। বুকের মধ্যে একটা কি হয় ভাব মুখি দিলেও, খানিকটা ভয় জন্ম নিলেও সে বিরামহীন ভাবে এগিয়ে চলল সম্মুখভাবে। কে ওখানে? হাঁটতে হাঁটতে সুন্দর বেশ অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যে এই জঙ্গলের মধ্যে সে কেবলমাত্র একা নয়, যেন আরো কেউ একজন খুব সন্তর্পণে তাকে অনুসরণ করে এগিয়ে চলেছে।
কিন্তু সে যেন কোনো মায়া বলে এমন ভাবে হাঁটছে, যার কারণে তার পায়ের সামান্যতম আওয়াজও শোনা যাচ্ছে না। মাটির ওপর গুল্ম লতাপাতার ঝোপ ঝাড়, ছোট ছোট আগাছা থাকার কারণে সুন্দর যখন সেই ঝোপ ও আগাছা দলের উপর পা দিয়ে যাচ্ছে, তখন একটা মচ মচ আওয়াজের সৃষ্টি হচ্ছে। অথচ তার পেছনে এতক্ষণ ধরে যে তাকে অনুসরণ করছে, তার বিন্দু মাত্র কোনো রূপ আওয়াজ হচ্ছে না। প্রথমে মনের ভুল ভেবে বিষয়টা উড়িয়ে দিলেও এবার সে যেন পরিষ্কার দেখলো গাছের আড়ালে একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে। সেই ছায়া মূর্তি যেন তার দিকেই তাকিয়েছিল অপলক ভাবে। সহজাত ভাবে প্রশ্নটা বেরিয়ে এলো সুন্দরের মুখ থেকে। তার বুকের ভিতর কে যেন অদৃশ্য হাতে একটা ভারী ধাতব হাতিটির দুম দুম করে পেটাতে আরম্ভ করলো। চারপাশের প্রতি দৃষ্টি বোলাতেই সে ভীষণ রকমের ভয় পেয়ে গেল। আবছা আলো অন্ধকারের মধ্যে হলেও সে পরিষ্কার দেখেছে এক নারী মূর্তি দাঁড়িয়েছিল গাছের অন্তরালে। হ্যাঁ, এটা তার একেবারেই চোখের ভুল হতে পারে না। সেই নারী মূর্তির মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা না গেলেও সুন্দর তার দুই চোখের দৃষ্টি দেখেছে। উফ, কি ভয়ানক রকমের টকটকে লাল সেই দুই চোখের দৃষ্টি! ওরকম চোখের দৃষ্টি কি আদৌ কোনো জীবজন্তু মানুষের হতে পারে? তাছাড়া ওই নিবিড় ঘন অভিশপ্ত জঙ্গলের মধ্যে কোনো নারী এলাকা এলো কোথা থেকে? চারপাশের প্রতি দৃষ্টি বোলাতেই সে ভীষণ রকমের ভয় পেয়ে গেল। আবছা আলো অন্ধকারের মধ্যে হলেও সে পরিষ্কার দেখেছে এক নারী মূর্তি দাঁড়িয়েছিল গাছের অন্তরালে। হ্যাঁ, এটা তার একেবারেই চোখের ভুল হতে পারে না। সেই নারী মূর্তির মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা না গেলেও সুন্দর তার দুই চোখের দৃষ্টিতে দেখেছে। উফ, কি ভয়ানক রকমের টকটকে লাল সেই দুই চোখের দৃষ্টি! ওরকম চোখের দৃষ্টি কি আদৌ কোনো জীবন্ত মানুষের হতে পারে? তাছাড়া ওই নিবিড় ঘন অভিশপ্ত জঙ্গলের মধ্যে কোনো নারী এলো কোথা থেকে? প্রশ্নটা মনের মধ্যে আসতেই গোটা গাটা কেমন যেন শিরশির করে উঠল সুন্দরের। বাতাসের মধ্যে সে পুনরায় টের পেল মিষ্টি ফুলের গন্ধটা। তবে এই গন্ধটা এবার যেন এক ধাক্কায় বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। দক্ষিণের এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে সুন্দর সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনাটি লক্ষ্য করেছে তা হলো গোটা জঙ্গলটা অদ্ভুত অস্বাভাবিক রকমের নীরবতার চাদরে মোড়া। সে এখানকার স্থানীয় ছেলে, ছোটবেলা থেকেই নানান বন জঙ্গল দেখে সে মানুষ হয়েছে। সুতরাং সে খুব ভালোভাবেই জানে যে জঙ্গলের কতটা গভীরে কী ধরনের আওয়াজ হতে পারে। আসলে প্রতিটা জঙ্গলের কিছু কিছু নিজস্ব শব্দ থাকে, অথচ এই জঙ্গলটা একেবারে থমথমে। সময় যেন এখানে পুরোপুরি থমকে গিয়েছে। দিবালোকের আলোর মাত্রা এতটাই কম যে জায়গাটা কেমন যেন ভুতুড়ে গোছের। একটানা বেশ কয়েক ঘন্টা এইভাবে হাঁটাহাঁটি করার পর সুন্দরের চোখে একটা জিনিস ধরা পড়ল, যা দেখে সে যেন আনন্দে লাফিয়ে উঠল। এতক্ষণ ধরে তার মনের মধ্যে চলতে থাকা যাবতীয় ভয় ভীতি আতঙ্কের রেশ মুহূর্তের মধ্যে কেটে গিয়ে হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ল অফুরন্ত এক আনন্দ। ওটা কি? ওটাই কি তবে দক্ষিণের জঙ্গলের বনদেবীর মন্দির? সুন্দর যেন তার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখল সামনে আর মাত্র কিছুটা ব্যবধানেই একটা বিশাল বড় প্রাচীন মহিরুহের তলায় আধো আলো অন্ধকারে মায়াজালের মধ্যে আবদ্ধ রয়েছে একটি শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় পাথরের মন্দির। সুন্দর সেই মন্দির দেখা মাত্রই ভীষণ রকমের আনন্দিত হয়ে পড়ল। এতক্ষণ যাবৎ গোটা জঙ্গল সম্পূর্ণরূপে নিস্তব্ধ থাকলেও এবার যেন জঙ্গলের মধ্যে কিসের যেন একটা আলোড়নের সৃষ্টি হলো। বিনা বাতাসে সেই বিশাল বড় গাছপালাগুলি তাদের নিজেদের ডালপালা অস্বাভাবিকভাবে নাড়াতে আরম্ভ করল।
অথচ সেদিকে একেবারের জন্য ভ্রুক্ষেপ করল না সুন্দর। সে ততক্ষণে মরিয়া হয়ে ছুটে চলেছে দেবীর মন্দিরের উদ্দেশ্যে। কারণ তার দাদু তাকে বলেছিল বিপুল পরিমাণ ঐশ্বর্য রাখা আছে এই বনদেবীর মন্দিরে। মন্দিরের নিকটে এসে জঙ্গলের মধ্যেই সাষ্টাঙ্গে শুয়ে পড়ে দেবীর উদ্দেশ্যে ভারী ভক্তি ভরে প্রণাম জানালো সে। পাথরের শ্যাওলা ধরা ধাপের মতো ছোট ছোট সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই সে দেখল মন্দিরের একটি ছোট্ট কুলঙ্গির মধ্যে রাখা আছে একটা লাল শালুতে মোড়া কিছু জিনিস। কম্পমান হাতে সেই লাল শালুখানা তুলে নিল। শালুর মুখ খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল ঝলমল উজ্জ্বল সোনালী আলোয়। এতগুলো সোনার মোহর একসাথে সে এর আগে কোনোদিন জীবনে কখনো দেখেনি। সুন্দরের মনে হলো স্বয়ং দেবী তার বিপদের কথা বুঝতে পেরে নিজের হাতে সুন্দরের প্রতি সন্তুষ্ট হয়ে ঠিক ওর যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসই ওকে দেওয়ার জন্য বের করে রেখেছেন। মন্দিরের অভ্যন্তরে লুকায়িত সেই বিশাল স্বর্ণ ভাণ্ডার থেকে সোনার মোহর ভর্তি সেই শালু পুনরায় বন্ধ করে তার জামার বুক পকেটে ভরে নিল সুন্দর। এতগুলো মোহর তার মাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য যথেষ্ট। আর তার বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। অর্থের অভাবে তার মায়ের চিকিৎসা আর থেমে থাকবে না। সে যা পেয়েছে তা যথেষ্ট, এর চেয়েও অনেক বেশি পেয়েছে। আমি কি দেখছি? আমি যে আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। মন্দিরের গর্ভগৃহ পিছনে রেখে সামনের দিকে তাকাতেই পুরোপুরি মুগ্ধ হয়ে গেল সুন্দর। সে বিস্ফোরিত নয়নে দেখল সমগ্র মন্দিরের আশপাশ জুড়ে ছড়িয়ে আছে নানান মহামূল্যবান বনজ ঔষধি গাছ। এই সমস্ত ঔষধি উদ্ভিদ তাদের এখানে অতি বিরল এবং মহামূল্যবান এই ঔষধি গাছ সে যদি একবার বিক্রির ব্যবস্থা করতে পারে তাহলে তাদের আর বিন্দুমাত্র অভাব অনটন থাকবে না। তারা লাখপতি হয়ে যাবে, এমনকি কোটিপতিও হয়ে যেতে পারে। মনের মধ্যে এইরূপ ভাবনার জাগরণ হতেই বাতাসের মধ্যে থেকে সমস্ত বনফুলের গন্ধ এক লহমায় মুছে গেল। বরং তার পরিবর্তে বাতাস ভরে উঠল একটা বিশ্রী উৎকট ঝাঁঝালো উগ্র গন্ধের জোয়ারে। চারপাশের বাতাস কেমন যেন ভার হয়ে উঠল। হঠাৎ করেই কাছে পিঠে কোথাও রুনু ঝুনু শব্দে নূপুর জাতীয় কিছু একটা বেজে উঠল। আর তৎক্ষণাৎ সম্বিত ফিরে এলো সুন্দরে। চারদিকে তাকিয়ে সে দেখল পরিবেশ অন্ধকার হয়ে আসছে। ক্রমশ আসন্ন সন্ধ্যার কারণে তাকে এবারেই জঙ্গল ছেড়ে বের হতে হবে, নাহলে সে আর বের হতে পারবে না। যদি একবার সন্ধ্যা নেমে যাওয়ার কারণে এই জঙ্গলের মধ্যে বসবাসকারী ভয়ানক হিংস্র জীব জন্তুর কবলে পড়ে তাহলে যে কোনো সময় খাদ্যে পরিণত হয়ে যেতে পারে। সুতরাং তাকে এক্ষুনি এই স্থান পরিত্যাগ করতে হবে। সুন্দর যেন কিছুতেই ওই মহা সমস্ত মূল্যবান লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির ভেষজ গাছপালার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। বহু কষ্টে কোনো রকমে এক প্রকার বাধ্য হয়ে সে মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে এসে চলে যেতেই যাবে, ঠিক এমন সময় সমস্ত বনের ঘুমন্ত নীরবতা খান খান করে দিয়ে ভগ্নপ্রায় শ্যাওলা ধরা মন্দিরের গর্ভগৃহের দরজা খানি আপনা হাতেই খুলে গেল ক্যাচ ক্যাচ শব্দ। মন্দিরের ভেতরের পানে নজর যেতেই সুন্দরের বুকটা ছ্যাঁত করে উঠল। কারণ সে এক ঝলকের জন্য দেখল মন্দিরের ভেতর জমাট কালো গাঢ় আধারে এক বিকট দর্শন। কালো কোষ্ঠী পাথরের মূর্তি অধিষ্ঠান করছে ঠিক তার মুখোমুখি। আর সেই দেবী প্রতিমার দুই চোখ টকটকে রক্তের মতো লাল। সুন্দরের মনে পড়ে গেল তার দাদুর বলা কয়েকটা কথা। মনে রেখো দাদু ভাই, দেবী যদি একবার কারো প্রতি রুষ্ট হন তাহলে তার মূর্তির
দুই চোখ রক্তবরণের হয়ে ওঠে। দেবীর ভয়ানক কোপ নেমে আসে চরাচর জুড়ে। ছারখার হয়ে যায় ওই পাপিষ্ঠ ব্যক্তি এবং তার সমগ্র গ্রাম। এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর বিজয়বাবু এবার একটু থামলেন। বাইরে রীতিমতো মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। চায়ের দোকানদার হরিদা সকলের উদ্দেশ্যে আরো এক ভাঁড় করে চা ঢেলে দিয়ে তা বাড়িয়ে দিল। এটা তাদের প্রতি রবিবারের গতে বাধা নিয়ম। বিজয়বাবু পুনরায় একটা সিগারেট ধরালেন। সিগারেটের সাদাটে ধূসর ধোঁয়া অন্ধকারচ্ছন্ন পরিবেশের মধ্যে মিশে গিয়ে তা যেন কেমন এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করল। কমলেশ টান টান উত্তেজনাপূর্ণ গলায় জিজ্ঞাসা করল, এবার তাহলে কি হলো বিজয়বাবু? দেবী কি রুষ্ট হলেন? দক্ষিণের জঙ্গলের মধ্যে অধিষ্ঠানকারিণী স্বয়ং বনদেবীর রোষ কি তবে নেমে এলো ওই গ্রামের ওপর? এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর বিজয়বাবু একটু থেমে উত্তর দিলেন। কমলেশের প্রশ্ন শুনে দুই চোখ বন্ধ করে বিজয় ভট্টাচার্য মহাশয় সিগারেটের ফিল্টারে একটা লম্বা টান দিলেন। তিনি যেন মনের মধ্যে একটু সাজিয়ে নিলেন এর পরের ঘটনাগুলো। নাক ও মুখের মাধ্যমে গল গল করে বেশ অনেকটা ধোঁয়া বাতাসে ছেড়ে তিনি পুনরায় বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। এরপর সেই গ্রাম জুড়ে যা ঘটতে শুরু হয়েছিল তা আমি হয়তো সঠিকভাবে তোমাদের বলে বুঝিয়ে উঠতে পারবো না। সেই বোঝানোর ক্ষমতা হয়তো ঈশ্বর আমায় দেয়নি। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব বলার। তবে বিশ্বাস করো, সেই অভিজ্ঞতা যে সকল মানুষের হয়েছিল একমাত্র তারাই বলতে পারে যে কতটা ভয়ের মধ্য দিয়ে তাদের সময় অতিবাহিত করতে হয়েছিল। প্রতিটা দিন, প্রতিটা রাত তাদের কাছে হয়ে উঠেছিল সাক্ষাৎ অভিশপ্তময়, নরকের যন্ত্রণা ভোগের চেয়েও ভয়ানক, দুঃস্বপ্নের চেয়েও ভয়ের। চায়ের দোকানের মধ্যে বসে থাকা সকলে যেন বাক শক্তি হারিয়ে ফেলেছিল সম্পূর্ণরূপে। তাদের মুখ থেকে সামান্যতম কোনো আওয়াজ বের হচ্ছিল না। অধীর আগ্রহের সাথে সকলে যেন গোগ্রাসে গিলছিল বিজয় ভট্টাচার্য মহাশয়ের বলা প্রতিটা কথা। ঠান্ডা উত্তরে হাওয়ার সাথে বৃষ্টির ঝাঁঝ এসে মিশতে লাগলো তাদের গায়ে। বেশ একটা কাঁপুনি ধরানো পরিবেশ। নিমেষের মধ্যে সবটুকু গুমোট ভাবটা কেমন যেন কেটে গেল। বিজয় ভট্টাচার্য মহাশয় পুনরায় আবার সিগারেটের ফিল্টারে লম্বা টান বসালেন। তারপর অফুরন্ত ধোঁয়া বাতাসে ছেড়ে বেশ জমিয়ে বলতে আরম্ভ করলেন কুমিরমারি গ্রামের সেই ঘটনা। রাতের অন্ধকার নামার পর কুমিরমারি গ্রামের বুকে ঘোরাফেরা করতে লাগলো অদ্ভুত দর্শন রহস্যময়ী এক নারী মূর্তি। অন্ধকারে চাঁদের মিহি রূপালী যোছনায় তার মুখ বোঝা যায় না সঠিকভাবে। মাথার মধ্যে থাকা এক একটি লম্বা লম্বা মিশমিশে কালো চুল যেন বিষাক্ত গোখরো সাপের বাচ্চাগুলো যেন তাদের তীক্ষ্ণ বিষ দাঁতে বের করে ছোবল দেওয়ার উদ্দেশ্যে বাতাসের মধ্যে খেলা করছে ফনা তুলে। সেই নারীর গায়ের রং কুচকুচে কালো, সর্বাঙ্গে তার রক্তবর্ণ ফুলের মালা। তবে সবচেয়ে ভয় ধরানো যে বিষয়টা সেটা হলো ওই রমণীর দুই চোখ। তার দুই চোখে মণি বলে যেন কিছু নেই। দুই চোখের দৃষ্টি টকটকে গাঢ় লাল। সেই দৃষ্টির মধ্যে কি যেন একটা মিশে আছে। রমণীর চোখের দিকে একভাবে কিছুটা সময় তাকিয়ে থাকলে যে কোনো ব্যক্তি বুঝি সরাসরি ভস্মীভূত হয়ে ছায়ে পরিণত হয়ে যেতে পারে। গোটা গ্রামের মানুষ ত্রাহি ত্রাহি চিৎকার শুরু করলো। সেই রমণী রুনু ঝুনু শব্দে নূপুর বাজিয়ে সমস্ত কুমিরমারি গ্রাম প্রদক্ষিণ করলো। আর এই পরেই শুরু হলো সাংঘাতিক মরণ ব্যাধি। কুমিরমারি গ্রামের বুকে শত শত ঘরের অন্দর মহলে ঢুকে গেল সেই প্রাণঘাতী রোগ। সকলে ভীষণ কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত উঠে ভেদ বমি করে মারা যেতে লাগলো। বিভৎসতার এখানেই শেষ নয়। এরপরেও কুমিরমারি গ্রামের বাসিন্দাদের জন্য অপেক্ষা করছিল আরো সাংঘাতিক, আরো ভয়ঙ্কর কিছু। কুমিরমারি গ্রামের সমস্ত পুকুর, খাল, বিল, কুয়ো সমেত যাবতীয় জলাশয়ের পানীয় জল রাতারাতি বদলে গেল। জল নয়, সে যেন অন্য কোনো তরল।
জলের রং কি কখনো ওরকম টকটকে লাল হতে পারে? সেই গ্রামের মধ্যে ঠিক যতগুলি পানীয় জলের উৎস ছিল ততগুলি পুরোপুরি বদলে গেল। রক্তের মতন টকটকে লাল একটা আষ্টে গন্ধযুক্ত তরল, যেন সরাসরি উঠে এলো পাতালের গর্ত থেকে। সকলের ভয়ে বুক কেঁপে উঠল। তারা বুঝতে পারল এই সমস্ত কিছু ঘটছে ঠিক কি কারণে। কুমিরবাড়ি গ্রামের প্রধান রাজেশ্বর সরকার সেই গ্রামের চণ্ডী মন্দিরের পুরোহিতের সাথে কথা বলতে এলেন তড়িঘড়ি। আচ্ছা পুরোহিত মশাই, এ সমস্ত কি অঘটন ঘটছে বলুন দেখি। এইরকম ভাবে চলতে থাকলে আমাদের গোটা গ্রাম আর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ উজাড় হয়ে যাবে। গ্রাম জুড়ে হঠাৎ মহামারীর আগমন ঘটলো কিভাবে? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তাছাড়াও কুমিরবাড়ি গ্রামের সমস্ত জলাশয়ের জল এরকম ভাবে নিজেদের রং পরিবর্তন করলো কি কারণে? কুমিরবাড়ি গ্রামের মানুষেরা সঠিকভাবে জলও পান করতে পারছে না। সকলেই ভয় খাচ্ছে ভীষণভাবে। বর্তমানে কুমিরবাড়ি গ্রামের সমস্ত জলাশয়ের বুকে যে টকটকে লাল তরল রয়েছে তা যেন সাক্ষাৎ কোনো প্রাণীর তরতাজা রক্ত। এ তো বিভৎসতা। এত ভয় কি কখনো সহ্য করা যায়? গ্রামপ্রধানের চিন্তিত উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে কুমিরবাড়ি গ্রামের চণ্ডী মন্দিরের পুরোহিত মশাই এবার বললেন, সত্যি মোড়ল মশাই, আমিও বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছি না। সবকিছু তো সম্পূর্ণ সুন্দর স্বাভাবিক ছিল, হঠাৎ করে তাহলে এইরকম বিপত্তি ঘটলো কি কারণে? সেটাই আমায় বড় ভাবাচ্ছে। আমার মনটা ভীষণ কু ডাকছে। আমার বারে বারে মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা ঘটেছে, নির্ঘাত কিছু সমস্যা হয়েছে। আর যদি সেই সমস্যার সমাধান না করা হয় তাহলে এই বিপদ কিন্তু আরো ভয়ানক রূপ নেবে স্বল্প কিছুদিনের মধ্যেই। সে কথা ভেবেই তো আমার বুক কেঁপে উঠছে পুরোহিত মশাই। এত সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম মাত্র কয়েকদিনের মধ্যেই কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। গোটা গ্রাম জুড়ে এখন বর্তমানে শুধুই মানুষের বুক ফাটা হাহাকার আর কান্নার আওয়াজ। কত শত মানুষ ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কোনো চিকিৎসক এই রোগের চিকিৎসা করতে পারছেন না। আচ্ছা মোড়ল মশাই, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনাদের গ্রামে রাতের বেলায় যে রহস্যময়ী নারীকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে তাকে কিন্তু আমি এইমাত্র কয়েকদিন আগে এক গভীর রাতে দক্ষিণের জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। আসলে সেই দিন মন্দিরের পুজোর কাজকর্ম সুসম্পন্ন করে বাড়ি যেতে আমার বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর তখনই দক্ষিণের জঙ্গল ঘেঁষা রাস্তা ধরে যাবার সময় আমি এই বিষয়টা লক্ষ্য করেছি। পুরোহিতের এই কথা শুনে গ্রাম প্রধানের মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। তার দুই চোখ বড় বড় হলো, মুখের চোয়াল কিছুটা হাঁ হলো। বেশ খানিকটা সময় পর তিনি বললেন, হায় ভগবান, এই বিষয়টা কেন আমার মাথায় এর আগে আসেনি। সত্যি তো এরকম ভাবে ভাবলে সমস্ত কিছুর হিসাব পুরোপুরি মিলে যাচ্ছে। পুরোহিত মশাই, আমি এতক্ষণে বুঝতে পেরেছি বিষয়টা আসলে কি হয়েছে। আমাদের গ্রামের পার্শ্ববর্তী দক্ষিণের জঙ্গলের মধ্যে অধিষ্ঠানকারিণী দেবী আমাদের এই গ্রামবাসীদের উপর অত্যন্ত ক্রোধিত হয়েছেন। আর দেবীর রোষানল সমস্ত কুমিরবাড়ি গ্রামের বুকে নেমে এসেছে। ঠিকই তো, আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম বটে। এর আগে যখন দেবী রুষ্ট হয়েছিলেন তিনি অভিশাপ দিয়েছিলেন যে বহুকাল পূর্বে তখন আমাদের গ্রামে এই রকমই সাংঘাতিক মহামারী নেমে এসেছিল। সমস্ত মানুষ কুকুর বিড়ালের মতন মরে পড়ছিল। কেবলমাত্র গুটি কয়েক হাতে গোনা মানুষ সে যাত্রায় প্রাণে রক্ষা পায়। হা ভগবান, তার মানে আবার কোনো পাপিষ্ট লোভী ব্যক্তি দক্ষিণের জঙ্গলে প্রবেশ করেছিল অসৎ উদ্দেশ্যে। আর ঠিক এই কারণেই সমস্ত অঘটন ঘটতে আরম্ভ করেছে। কিন্তু কে সেই ব্যক্তি যে লোভের বশবর্তী হয়ে আমাদের সমস্ত গ্রামের এত নিরীহ মানুষের অদৃষ্টে মৃত্যুযোগ নামিয়ে আনলো তা আমাদের জানতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি আজ রাত্রে এই চণ্ডী মণ্ডপে ধ্যানে বসবো। আশা করছি ধ্যানের মাধ্যমে আমি জানতে পারবো সেই ব্যক্তি কে, যার কারণে এই মহা বিপত্তি নেমে এসেছে গ্রামের উপর। আপনি বরং কাল সকালে ঠিক এরকম সময়ে এখানে এসে উপস্থিত হবেন। কালকেই আপনি জানতে পারবেন সেই মহা পাপিষ্ট নরাধমটির নাম পরিচয়। ঠিক আছে পুরোহিত মশাই,
আমি কাল সকালে যথাসময়ে চলে আসব। কালকেই এর একটা বিহিত হবে। তা না হলে কেবলমাত্র একটি দোষী মানুষের কারণে গ্রামের প্রতিটা নির্দোষ নিরপরাধ মানুষ শাস্তি পেয়ে শেষ হয়ে যাবে। এ কিছুতেই আমি মেনে নিতে পারবো না। ছি সুন্দর, ছি, আমি একেবারেই ভাবতে পারছি না যে তোমার মতন একটা ছেলে এরকম জঘন্য, নীচ, ঘৃণ্য অপরাধমূলক কাজ করতে পারে। তুমি যেই অপরাধ করেছো সেই অপরাধের কোনো যোগ্য শাস্তি নেই। তুমি একটিবারও তোমার নিজের গ্রামের মানুষগুলোর কথা ভাবলে না? এতটা স্বার্থপর তুমি হতে পারলে কিভাবে? পরের দিন সকাল হলে কুমিরবাড়ি গ্রামের প্রধান রাজেশ্বর বাবু চণ্ডী মণ্ডপের পুরোহিতের কাছে সে জানতে পারলেন যে সেই গ্রামের তরুণ যুবক সুন্দর আসলে এই পাপিষ্ট অপরাধী। গ্রাম প্রধানের মাথার ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি তার লেঠেল বাহিনী সঙ্গে নিয়েও চড়াও হলেন সুন্দরের গৃহে। প্রথমে একটু ঘাবড়ে গেলেও খানিক পর সুন্দর বুঝতে পারল যে সব কিছুই জানাজানি হয়ে গিয়েছে। সে আর বিন্দুমাত্র গোপন করার চেষ্টা না করে দুই হাত জড়ো করে প্রায় কাঁদো কাঁদা অবস্থায় বলল, আমাকে আমাকে আপনি মাফ করুন রাজেশ্বর বাবু। সত্যি আমি যা করেছি তা মহা ভুল, মহা পাপ। আমি আমার সেই পাপের মাসুল গুনছি। আজ শুধুমাত্র আমার কারণে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে এক সাংঘাতিক মহামারী। স্বয়ং দেবী প্রতি রাত্রে বিচরণ করছেন আমাদের গ্রামে। বর্তমানে তিনি প্রচন্ড রকমের ক্রুদ্ধ। তার রোষানল নেমে এসেছে আমাদের এই কুমিরমারি গ্রামে। এই সমস্ত কিছুর জন্য দায়ী কেবলমাত্র আমি। আসলে আমি এতটাই অসহায়, নিঃস্ব হয়ে পড়েছিলাম যে আমার মায়ের চিকিৎসার জন্য অর্থের অভাবে এক প্রকার বাধ্য হয়েই দক্ষিণের ওই অভিশপ্ত জঙ্গলের মধ্যে বহু যুগ পর পা রাখার সিদ্ধান্ত নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়ে একসময় পৌঁছাই সেই বনদেবীর মন্দিরের নিকটে। তখন আমার মনের মধ্যে কোনো রূপ অসৎ উদ্দেশ্য বা বদ মতলব ছিল না। তাই দেবী আমার প্রয়োজনীয় মূলধন আমার সামনে রেখে দেন। কিন্তু কিন্তু আমি পাপিষ্ট, আমি লোভী। তাই তো দেবীর মন্দির লাগোয়া বহু মহামূল্যবান ঔষধি গাছ থেকে আর নিজেকে ঠিক রাখতে পারি না। আমার মাথায় যেন এরপর শয়তান ভর করে। আমার মনে হয় বাবা ঠাকুরদার মুখ থেকে যা কিছু শুনেছি তার সবটাই বুঝি গল্প কথা। আসলে এই জঙ্গলের মধ্যে আদেও কোনো অভিশাপ লুকিয়ে নেই। দক্ষিণের জঙ্গলের এই গভীর প্রান্তের মধ্যে এত বিপুল পরিমাণ মহামূল্যের ঔষধি গাছ রয়েছে, আর তার সমস্ত গাছকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখার কারণেই হয়তো যুগের পর যুগ ধরে চলে আসছে এই রকম গল্প কথা, যাতে যে কোনো মানুষ হুট করে এই জঙ্গলের ভেতর প্রবেশ করতে না পারে। সেই জন্য আমি মনস্থির করি এই দক্ষিণের জঙ্গলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন প্রবেশ করে এই মহামূল্যবান ঔষধি গাছের সন্ধান একবার পেয়েছি, তখন এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা চলবে না। এরপর আমি বেশ কয়েকদিন পর পর সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে নানান ঔষধি গাছপালা তুলে এনে তা বিক্রি করে প্রচুর অর্থ পাই। কিন্তু আমি ততক্ষণে যা সর্বনাশ ঘটানোর তা ঘটিয়েই ফেলেছি। দেবী আমার প্রতি চরম অসন্তুষ্ট হলেন। তাই তো কুমিরবাড়ি গ্রামের বুকে নেমে এলো এই সাংঘাতিক মরণ ব্যাধি। যেই মাকে বাঁচানোর জন্য আমি ওই জঙ্গলে প্রবেশ করেছিলাম, সেই মাকেই আমি চিরতরের জন্য হারিয়ে ফেললাম নিজের লোভের কারণে। দুরারোগ্য মহামারীর কবলে পড়ে মুখ দিয়ে রক্ত উঠে মা মারা গেলেন। তবে আমার মায়ের আত্মা শান্তি পায়নি। মরণের পরেও তিনি ভীষণভাবে কান্নাকাটি করেন। আমি প্রতি রাতে তার আত্মার কান্না শুনতে পাই। আমার শরীরে ওই মহামারীর রোগ দানা বেঁধেছে। আমার মুখ দেহ 3 দিন যাবৎ রক্ত উঠছে। কেবলই কোনো কিছুই খেতে পারছি না। আমি বেশ বুঝতে পারছি আমার প্রাণবায়ু ক্রমশ ফুরিয়ে আসছে তিলে তিলে। মৃত্যুর পূর্বে আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কুমিরমারির সমস্ত গ্রামবাসীদের মধ্যে ততক্ষণে হাওয়ায় ভর করে ছড়িয়ে পড়ল এই সংবাদ। সকলেই সুন্দরের নামে ধিক্কার দিতে আরম্ভ করল। গ্রামের চণ্ডী মন্দিরের পুরোহিত মশাই জানালেন, সুন্দর প্রথমে সৎ চিন্তা নিয়ে জঙ্গলে প্রবেশ করলেও পরবর্তীকালে সে
যতবার ওই জঙ্গলে প্রবেশ করেছে ততবারই তার মনের মধ্যে ছিল অসৎ উদ্দেশ্য, খারাপ চিন্তা ভাবনা। তাই জন্য দেবী প্রথমবার তার প্রতি সদয় হয়ে তার মাকে সুস্থ করে তোলার জন্য সোনার মোহর দিলেও দ্বিতীয়বার থেকে সে যতবার ওই জঙ্গলের মধ্যে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছে ঠিক ততবার তার প্রতি চরম ক্রোধিত হয়েছেন। কুমিরমারি গ্রামের প্রধান রাজেশ্বর সরকার মশাই 2 হাত জড়ো করে পুরোহিতের উদ্দেশ্যে বললেন, কিন্তু এবার তাহলে কি হবে পুরোহিত মশাই? দেবী যে আমাদের প্রতি এত রুষ্ট হয়েছেন, দেবীকে পুনরায় প্রসন্ন করব কি উপায়ে? দেবী যদি সন্তুষ্ট না হন তাহলে তো মহা সর্বনাশ ঘটে যাবে, আমাদের গোটা গ্রাম পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনি দয়া করে কিছু একটা করুন। এরকম জটিল পরিস্থিতিতে আপনি এখন আমাদের একমাত্র অন্তিম ভরসা। আপনি দয়া করে এত চিন্তিত হয়ে পড়বেন না মোড়ল মশাই। আমি গতকাল রাতে প্রাচীন পুঁথিগ্রন্থ ঘেটে বনদেবীকে সন্তুষ্ট করার পন্থা খুঁজে বের করেছি। আমাদের এবার সেই পন্থাই অবলম্বন করতে হবে নিখুঁতভাবে। দেবী যেহেতু বন্য পরিবেশ এবং বনজ প্রাণীদের রক্ষাকারিণী, তাই দেবীকে নানান প্রাকৃতিক তরতাজা ফল ফুল দিয়ে পূজা করতে হবে। আর শুধুমাত্র তাই নয়, আমাদের গোটা গ্রামের সমস্ত বাড়ি থেকে কিছু একটা করে খাবার পবিত্র পলি মাটি দিয়ে নিয়ে গিয়ে সেই মন্দিরের চারপাশে তার প্রলেপ লাগাতে হবে। বিশুদ্ধ দেবনাগরী ভাষায় মন্ত্রোচ্চারণ করে দেবীর পূজা সম্পন্ন করতে হবে। একমাত্র তাহলেই সম্ভব দেবীকে পুনরায় সন্তুষ্ট করা। তবে হ্যাঁ, কেবলমাত্র ওই একটি দিনের জন্যই যে কোনো একজন ব্রাহ্মণ পুরোহিত এবং তার একজন সহকর্মী দক্ষিণের জঙ্গলের প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ নয়। সূর্যোদয়ের প্রথম আলো ফোটার সাথে সাথেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ওই 2 জন মানুষ দক্ষিণের জঙ্গলে পা রাখবে এবং সন্ধে নামার আগেই যাবতীয় ক্রিয়াকর্ম মিটিয়ে তারা বেরিয়ে আসবে। একমাত্র এভাবেই সম্ভব বনদেবীকে সন্তুষ্ট করা। পুরোহিতের এই কথা শুনে গ্রাম প্রধানের চিন্তিত মুখে এতক্ষণে কিছুটা হাসির আভা ফুটে উঠল। তিনি পুরোহিতের 2 হাত জড়ো করে বিনিময়ের সুরে কাতর কণ্ঠে বললেন, এই পুজোর সমস্ত দায়িত্বভার তবে আমি আপনার উপরেই ছেড়ে দিলাম পুরোহিত মশাই। কারণ আপনার মতন সম্মানীয় পণ্ডিত মানুষ এ তল্লাটে আর যে দুটো নেই তা আমি বিলক্ষণ জানি। আপনি যে কোনো একজনকে নিয়ে তবে কালকেই সূর্যোদয়ের আলো ফোটার সাথে সাথে দক্ষিণের জঙ্গলে প্রবেশ করে যাবতীয় বিধিনিষেধ মেনে দেবীর পুজো করে বনদেবীকে পুনরায় সন্তুষ্ট করুন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব আমাদের গ্রামকে দেবীর রোষানলের হাত থেকে রক্ষা করার জন্য। আচ্ছা বেশ মোড়ল মশাই, ঠিক আছে, তবে আপনি যেরকম বলছেন তাই হবে। কুমারমারি গ্রামের প্রধান রাজেশ্বর সরকারের কথার সম্মতি জানিয়ে সেই ব্রাহ্মণ পুরোহিত পরের দিন সকালে একজনকে সাথে নিয়ে পুজোর সমস্ত উপাদান সামগ্রী এবং গোটা গ্রাম জুড়ে সকলের বাড়ির মধ্য থেকে বেশ কিছুটা করে মাটি সংগ্রহ করে সেই মাটি সাথে নিয়ে প্রবেশ করলেন দক্ষিণের জঙ্গলের মধ্যে। সারাদিন ব্যাপী বড় নিষ্ঠার সাথে ভক্তি ভরে সমস্ত নিয়ম মেনে বৈদিক মতে পুজো করে পুনরায় সন্ধ্যের অন্ধকারে তারা বেরিয়ে এলো জঙ্গলের বাইরে। এরপর থেকে ধীরে ধীরে সম্পূর্ণরূপে স্বাভাবিক হতে শুরু করলো কুমারমারি গ্রাম। কুমারমারি গ্রামের বুকে ঠিক যেমন হুট করে রোগ ছড়িয়ে পড়েছিল, আবার ঠিক তেমনভাবেই তা যেন মিলিয়ে গেল। নতুন করে আর কোনো মানুষের প্রাণ গেল না ওই রোগের কবলে পড়ে, কেবলমাত্র একজন ছাড়া, আর সে হলো সুন্দর। সুন্দরকে কিছুতেই বাঁচানো গেল না। আসলে সেই যুবক যে ভয়ানক পাপ করেছিল লোভের বশবর্তী হয়ে, সেই পাপের শাস্তি পেতে হয়েছিল তাকে। আজকের কাহিনী তাহলে এই পর্যন্তই। কি হে, ভালো লেগেছে তো তোমাদের এই কাহিনী? গল্প বলা শেষ করে এবার শটান উঠে দাঁড়ালেন বিজয় ভট্টাচার্য মহাশয়। আকাশের মতিগতি খুব একটা সুবিধের নয়, তবে এখন বৃষ্টিটা একটু কমে এসেছে, এবার রওনা দেওয়াই ভালো বলে মনস্থির করল।
চায়ের দোকানে বসে থাকা সকলে তার প্রশ্নের জবাবে চোখে মুখে এক অফুরন্ত মুগ্ধতা নিয়ে উপর নিচে সম্মতিসূচকভাবে ঘাড় মেরে জানালো যে তাদের ভীষণ ভালো লেগেছে আজকের এই কুমারমারি গ্রামের এমন অভিশপ্ত এক জঙ্গলের ঘটনা। তাদের মধ্য থেকে কেবলমাত্র কমলেশ একটি প্রশ্ন করল, আচ্ছা বিজয়বাবু, আপনি কুমারমারি গ্রামের এই ঘটনার কথা জানলেন কিভাবে? কমলেশের প্রশ্নের উত্তরে কিছুটা মৃদু হেসে বিজয় ভট্টাচার্য মহাশয় বললেন, কারণ ওই গ্রামের চণ্ডী মন্দিরের পুরোহিত হিসাবে তখন আমি নিযুক্ত ছিলাম। বেশ কয়েকটা বছর সেখানে আমি পূজা অর্চনার কাজ করেছি। কথাগুলো বলেই চায়ের দোকানের বাইরে বেরিয়ে গেলেন তিনি। চারপাশ জুড়ে নেমে আসা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন। তার কথা শুনে সেই দোকানের মধ্যে উপস্থিত সকলে যেন শিহরিত হয়ে উঠল। তারা কেউ একেবারেই কল্পনা করতে পারেনি যেই পুরোহিতের এত ক্ষমতার কথা তারা শুনল, যে পুরোহিতের কারণে একটা আস্ত গ্রাম দেবীর রোষানলের হাত থেকে রক্ষা পেয়েছিল, তার কেউ নয়, তাদের অত্যন্ত পরিচিত বিজয় ভট্টাচার্য মহাশয় নিজেই ছিলেন। কমলেশ বুঝতে পারল সত্যি বিজয়বাবু তার অতীত জীবনের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। তাই উত্তরের কুমিরমারি গ্রামে বেশ কয়েকটা বছর একটানা কাটানো তার পক্ষে অসাধ্য কিংবা অস্বাভাবিক কোনো বিষয় নয় একেবারে।